তার নাম লাইকা। কোনো মানুষ নয়, লাইকা আসলে একটা কুকুরের নাম। মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো রাশিয়ার বড় শহরের রাস্তায় লাইকাদের মতো কুকুর হামেশাই দেখা যায়। এদের বলা হয় স্ট্রে ডগ, আমাদের রাস্তার যেমন নেড়ি কুকুর। আজকের এই এপিসোডটি উৎসর্গ করা যাক এই পথের কুকুরটিকেই। মস্কো এবং মহাকাশ গবেষণা কেন্দ্রগুলিতে এখনো এই কুকুরটির স্মৃতিতে স্থাপিত মূর্তি ও সম্মানসূচক নিদর্শনগুলো আছে। আজও অনেকেই শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে স্মরণ করতে যান লাইকাকে। তার ছবি দিয়ে ডাক টিকিট, গান, বই, তথ্যচিত্র অনেক কিছুই আছে। কিন্তু বেচারি পথের কুকুর লাইকা কিভাবে নিজের জীবন দিয়ে মানুষের বিজ্ঞান সাধনায় অমর হয়ে রয়েছে, আজকের এই এপিসোডটা তা নিয়েই। কোনো কাল্পনিক কাহিনী একেবারেই নয়। এই চ্যানেলে যেমন নানান তথ্য জুড়ে কাহিনী পরিবেশন করে থাকি, লাইকার গল্পটিও একেবারে তাই, এক ট্র্যাজিক নায়কের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আবেদন রাখবো আমার এই নতুন ভিন্ন স্বাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিজ্ঞানী ইয়াজদোভস্কি ঠিকই করেছিলেন, মহাকাশে লাইকাকে পাঠানোর আগে একবার তাকে একটা সুন্দর পরিবেশ উপহার দেবেন। ঠিক তাই এক সন্ধ্যায় তিনি বাচ্চাদের নিয়ে একটি পার্টি দিয়েছিলেন। তার নিজের বাড়ির লোকজন, বাচ্চারা, আশেপাশের বাড়ির কৌতূহলী মানুষ সবাই এসেছিলেন সেখানে। লাইকা প্রথমে একটি ঘাবড়ে গেলেও তার যে ওই পরিবেশ ভালো লাগছে ল্যাজ নেড়ে একটু পরেই বুঝিয়ে দিয়েছিল। তবে লাইকা তো জানতো না ওই সন্ধেই তার শেষ আনন্দের সন্ধে। যারা তার মাথায় গায়ে হাত বুলিয়ে আদর করেছিল তারা কিন্তু ততক্ষণ জেনে গেছে লাইকা প্রথম প্রাণী হিসেবে মহাকাশে পাড়ি দেবে। তবে সে আর পৃথিবীতে ফিরবে না, কারণ যে মহাকাশ যানে লাইকাকে পাঠানো হবে সেই স্পুটনিক 2 এর ফিরে আসার কোনো প্রযুক্তি তখনও আবিষ্কৃতই হয়নি। ইয়াজদোভস্কি পরে তার বইয়ে লিখেছেন, লাইকা ওয়াজ কোয়াইট অ্যান্ড চার্মিং। I wanted to do something nice for her. She had so little time left to live. এটা ছিল তার প্রতি একটি মানবিক স্নেহের প্রকাশ, কারণ তিনি জানতেন লাইকা আর ফিরবে না। এরপর দিনই লাইকাকে আবার ট্রেনিং ফেসিলিটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে ওই সময়ের সোভিয়েত রাশিয়া বনাম আমেরিকার ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের প্রসঙ্গটা একটু ছুঁয়ে দেখা দরকার। 2 মহাশক্তিধর দেশ, বিজ্ঞান থেকে বিশ্ব রাজনীতি সর্বত্রই একে অন্যের সঙ্গে তখন শেয়ানে শেয়ানে লড়ে যাচ্ছে। 1991 সালের 25শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 15 ভাগে, আর তারপরেই বিশ্ব জুড়ে চলা 2 মহাশক্তির ভারসাম্যও টলে যায়। তবে আমরা যখন লাইকার গল্প করছি সেই সময়টি এই ভাঙনের 34 বছর আগে, 1957 সালের কথা। সোভিয়েত রাশিয়া সেই সময় মহাকাশ বিজ্ঞানে আমেরিকাকে অনেক ক্ষেত্রেই পেছনে ফেলে দৌড়াচ্ছে। না, তখনও নাসার জন্মই হয়নি। নাসা বা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন গঠনের জন্য আইন হয় 1958 সালে, মানে 1 বছর পরে। 1957 সালের 4 অক্টোবর রাশিয়া যে স্পুটনিক 1 মহাকাশযান উৎক্ষেপণ করেছিল তাতে ছিল শুধুই যন্ত্রপাতি, কিন্তু তাতে আমেরিকার কর্তাদের উপরে রাজনৈতিক, সামরিক এবং জনমতের প্রবল চাপ তৈরি হল। এতে আমেরিকা বুঝতে পারল সোভিয়েত রাশিয়া মহাকাশ গবেষণায় তাদের থেকে অনেকটা এগিয়ে গেছে। লাইকা প্রসঙ্গে এত কথা কেন বলতে হলো তার কারণ একটু পরেই বুঝতে পারবেন। সোভিয়েত রাশিয়ার মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিল স্পুটনিক 1। 1957 1 অক্টোবর স্পুটনিক 1 এর 1 মাস পরে আমেরিকাকে আরো চাপে ফেলে
সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 2 মহাকাশে পাঠাবে। এবার ঠিক হলো মহাকাশে প্রথম কোন প্রাণীকে পাঠাবে রাশিয়া। ঠিক হয়, মানুষ নয়, পাঠানো হবে অন্য কোনো প্রাণীকে। সেই প্রাণীটি পৃথিবীর অরবিটে মানে কক্ষপথে পৃথিবীকে একটি নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করবে। রাশিয়ার এই সিদ্ধান্ত আরো বড় ধাক্কা দিল আমেরিকার জনমানস এবং রাজনীতিতে। কারণ এতে প্রমাণ হলো রাশিয়া জীবিত প্রাণী মহাকাশে পাঠাতে পারে, তার মানে তারা মহাকাশে মানুষ পাঠানোর কথাও ভাবতে শুরু করেছে। এটাই তার প্রথম ধাপ। এই স্পুটনিক 2 এর যাত্রী ছিল লাইকা। মহাকাশে জীবন্ত প্রাণী পাঠানোর পরিকল্পনার সঙ্গে সঙ্গে রাশিয়ান বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়লেন গবেষণায়। কিন্তু কুকুর পাঠানো হবে না বাঁদর, তা নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগছিল। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন 1871 সালে দ্য ডিসেন্ট অফ ম্যান বইয়ে বলেন, মানুষ আর বাঁদর দুজনেরই পূর্বপুরুষ একই, অর্থাৎ মানুষ ও বাঁদর অনেকটা কাছাকাছি গোত্রের। সুতরাং বাঁদরের আলোচনা স্বাভাবিক, কারণ এই স্পুটনিক 2 এর গবেষণা ছিল মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি। বিজ্ঞানীরা দেখতে চাইছিলেন মানুষ মহাকাশে বেঁচে থাকতে পারে কিনা। এই প্রশ্নের উত্তরের জন্যই হয় এই নির্মম পরীক্ষাটি। এই পরীক্ষা বিজ্ঞানকে অনেক এগিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার দাম দিয়েছে লাইকা নিজের জীবন দিয়ে। মহাকাশেই লাইকার শরীর পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কেন কুকুরকেই বেছে নেওয়া হয়েছিল? কারণ কুকুর মানুষের মতো দীর্ঘ সময় স্থির হয়ে বসে থাকতে পারে। সোভিয়েত বিজ্ঞানীদের দরকার ছিল এমন একটা প্রাণী যাকে দীর্ঘ সময় ছোট্ট একটা ক্যাপসুলে বেঁধে রাখা যায় আর চাপ, শব্দ, কম্পন সে সহ্য করতে পারে। কুকুর এই দিক থেকে বাঁদরের তুলনায় অনেক বেশি সহনশীল এবং অনুগত। তাছাড়া কুকুরকে প্রশিক্ষণ দেওয়াটাও অনেক সহজ। কুকুরকে বোতাম টেপা, নির্দিষ্ট ভঙ্গিতে বসে থাকা, সংকেত বুঝে প্রতিক্রিয়া দেওয়া, এসব প্রশিক্ষণ দিয়ে শেখানো যায়। এছাড়া কুকুরের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ মানুষের সঙ্গে অনেকটাই তুলনীয়। মহাকাশে গেলে কোনো প্রাণীর শরীর কেমন প্রতিক্রিয়া দেয় তা বোঝার জন্য লাইকার বলিদান তাই গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন সোভিয়েত বিজ্ঞানীরা। আর রাস্তার কুকুর কেন বেছে নেওয়া হয়েছিল? সোভিয়েতরা বেশিরভাগ সময় পথ কুকুরই এই সমস্ত গবেষণার জন্য নিতেন। এর কারণ তারা কঠিন পরিবেশে টিকে থাকতে অভ্যস্ত। তার থেকেও গুরুত্বপূর্ণ, এই সব গবেষণার ট্রেনিং অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর। কে আর নিজের বাড়ির পোষ্যকে এই কঠিন পরিশ্রমের মধ্যে ফেলতে চাইবে? এরা খাবার কম পেলেও মানিয়ে নেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের তুলনামূলক অনেকটা বেশি। তাছাড়া নিজেদের বাড়ির কুকুরকে জেনে বুঝে অন্তিম যাত্রায় পাঠানো তো কারোর পক্ষে সম্ভব নয়। লাইকা ছিল একটি মেয়ে কুকুর। কেন মেয়ে কুকুর? কারণ তার জন্য ইউরিন কালেকশন ডিভাইস বানানো সহজ, আর তার শারীরিক গঠন ক্যাপসুলের জন্য একেবারে মানানসই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই সোভিয়েত সেনাবাহিনীতে কুকুর কখনো মাইন শনাক্ত করেছে, কখনো বার্তাবাহক হয়েছে, কখনো আবার তুষার অঞ্চলে উদ্ধার কাজে সেনাকে সাহায্য করেছে। মহাকাশ গবেষণাও ছিল সেই সামরিক বৈজ্ঞানিক ধারারই সম্প্রসারণ। মহাকাশ গবেষণা কেন্দ্রে লাইকা প্রথম থেকেই বিজ্ঞানীদের ফার্স্ট চয়েস হয়ে যায়। অন্য কুকুরের তুলনায় সে ছিল বেশ শান্ত। আর তার প্রশিক্ষণটা কেমন ছিল? একটি সংকীর্ণ ধাতব খাঁচার মধ্যে তাকে দীর্ঘক্ষণ শুয়ে থাকার প্রশিক্ষণ দেওয়া হতো। আলো কম, শব্দ বেশি, আর ঠান্ডা, আর্দ্র এবং অন্ধকার এক পরিবেশ। জেলির মতো পুষ্টিকর খাবার খাওয়ানো অভ্যাস করানো হতো, যা মহাকাশে খাওয়ানোর জন্যই তৈরি করা হয়েছিল। ট্রেনিং এ লাইকাকে যা সহ্য করতে হয়েছিল তা শুনলে বুক কেঁপে উঠবে আমাদেরই। তার প্রথম ভাগের নাম ছিল সেন্ট্রিফিউজ, মানে 8 থেকে 10 কেজি পর্যন্ত ত্বরণ সহ্য করার ট্রেনিং। কুকুরকে বেঁধে ঘুরিয়ে দেওয়া হতো। প্রথমে বমি হতো, তারপর আস্তে আস্তে তা সয়ে যেত। দ্বিতীয় ভাগ ভাইব্রেশন ট্রেনিং। রকেট উৎক্ষেপণের সময় যে তীব্র কম্পন হয় তা কৃত্রিমভাবে তৈরি করা হতো এবং সহ্য করানো হতো কুকুরটিকে। 3 নম্বর ছিল সাউন্ড চেম্বার। সেখানে 150 ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করানো হতো, রকেট ইঞ্জিনের আওয়াজের মতো। মনে রাখবেন,
একটা কুকুরের কিন্তু শ্রবণ ক্ষমতা মানুষের চেয়ে অনেক অনেক গুণ বেশি, তাই 150 ডেসিবেল মানুষের 150 ডেসিবেল নয়। আর প্রশিক্ষণের 4 নম্বর বিষয়টি হলো কনফাইনমেন্ট ক্যাপসুলে থাকা। এটি স্পুটনিক 2 এর আসল ক্যাপসুলের ছোট্ট সংস্করণ। লাইকাকে 15-20 দিন ধরে ছোট্ট ক্যাপসুলে বন্দি করে রাখা হয়েছিল যাতে সে এটাতে অভ্যস্ত হয়। শেষ ক্যাপসুলে সে শুধু শুয়ে থাকতে পারত, মাথা পর্যন্ত ঘোরাতে পারত না। আর 5 নম্বর হচ্ছে স্পেস স্যুট টেস্ট। রাবারের ব্যাগে ঢুকিয়ে সেন্সর লাগানো হতো, তার মলমূত্র সমস্ত একটা টিউবে সংগ্রহ করা হতো। ট্রেনিং শুরুর প্রথম দিকে লাইকা একটু প্রতিবাদ করত, খুব ভয়ও পেত, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে শান্ত হয়ে যায়। বিজ্ঞানীরা বলতেন লাইকা ওয়াজ দ্য কোয়াইটেস্ট অ্যান্ড মোস্ট ওবিডিয়েন্ট। ট্রেনিং শেষে সে ক্লান্ত এবং স্ট্রেসড হয়েছিল বলেই যাত্রার আগের দিন ইয়াজদভস্কি তাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন একটু স্বাভাবিক জীবন দেওয়ার জন্য। সহজ বাংলায় এই বিষয়টি ছিল অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর। আজকের দিনে হলে এটাকে অবশ্যই পশু নির্যাতন বলা যেত, কিন্তু 1957 সালে সোভিয়েত ইউনিয়নের জন্য এটা ছিল বিজ্ঞানের জন্য প্রয়োজনীয় ত্যাগ। এবার একটা অত্যন্ত করুণ ঘটনা আপনাদের সামনে আনব। তখন মহাকাশ বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই লাইকাকে নিয়ে স্পুটনিক 2 উৎক্ষেপণের পর প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ডেটা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারলেন কিছু একটা ভুল হয়েছে। উৎক্ষেপণের 5-7 ঘন্টার মধ্যেই লাইকা মারা যায়, কারণ থার্মাল ইনসুলেশন ফেল করায় ক্যাপসুলের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস বা 106 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। অতিরিক্ত গরম এবং প্রচন্ড স্ট্রেসে লাইকার হিট স্ট্রোক এবং হার্ট ফেলিওর হয়। লাইকার হার্ট রেট উৎক্ষেপণের আগে 103 বিপিএম থেকে প্রায় 2.5 গুণ 240 বিপিএম হয়ে যায়। আর কয়েক ঘন্টা এই উচ্চ রেট থাকার পরেই হঠাৎ ড্রপ করে শূন্যে নেমে যায়। পৃথিবীকে মাত্র 4 বার প্রদক্ষিণ করার পর তার আর কোনো হৃদস্পন্দনই পাননি বিজ্ঞানীরা। আর এখানেই রয়েছে কাহিনীতে একটা বড় টুইস্ট। তখন কিন্তু মান বাঁচাতে সোভিয়েত ইউনিয়ন কি বলেছিল জানেন? প্রথম 6 দিন তারা লাইকা বেঁচে আছে, খাবার খাচ্ছে এবং অক্সিজেন শেষ হলে তাকে পেনলেস পয়জন দেওয়া হবে বলে মিথ্যে প্রচার করতে থাকে। এই মিথ্যেটা তাহলে ফাঁস হলো কি করে? 2002 সালে ওই মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ডক্টর দিমিত্রি মালশেনকভ প্রথম স্বীকার করেন যে লাইকা আসলে মহাকাশ যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই মারা গিয়েছিল। কন্ট্রোল রুমের বিজ্ঞানীরা ওই সময় কি দেখেছিলেন? তারা শুধু গ্রাফ আর সংখ্যা দেখেছিলেন। তারা দেখলেন হার্ট রেটের লাইনটা হঠাৎ নেমে গিয়ে ফ্ল্যাট হয়ে গেল। কেউ কেউ পরে স্মৃতিচারণে বলেছেন সেই মুহূর্তটা আমাদের কাঁদিয়ে দিয়েছিল। সত্যি ওই রাস্তার কুকুর পৃথিবীর মাটি থেকে বহু উপরে গিয়েও বিজ্ঞানের ইতিহাসে আজও অমর হয়ে আছে। বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরে তার জন্য অনুশোচনাও করেছেন, আফসোস করেছেন। তাদের সাফল্যের জন্য তারা লাইকার যন্ত্রণাদায়ক একটা মৃত্যু ডেকে এনেছিলেন। তবে কেউ লাইকাকে মরতে দেখেননি, কারণ তখন কোনো ছবি বা ভিডিও করার মতো উন্নত প্রযুক্তি ছিল না। লাইকার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। টাইম ম্যাগাজিন লিখেছিল, দ্য ডগ উইল ডাই, উই ক্যানট সেভ ইট। আর এরপরেই অ্যানিম্যাল রাইটস মুভমেন্ট আরো শক্তিশালী হয়। লাইকার দেহ নিয়ে স্পুটনিক 2 পৃথিবীর চারিদিকে মোট 2570 বার চক্কর দিয়েছিল 1958 সালের 14 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 162 দিন। এরপরে বায়ুমণ্ডলে সেটা পুড়ে ছাই হয়ে যায়। লাইকার দেহ মিলিয়ে যায় মহাকাশে। লাইকা মারা গিয়েছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে, গরমে শ্বাসরুদ্ধ হয়ে একা অন্ধকার ক্যাপসুলের ভেতরে। বিজ্ঞানীরা জানতেন সে ফিরবে না, কিন্তু তারা ভাবেননি যে তার মৃত্যু এত তাড়াতাড়ি এরকম যন্ত্রণাদায়ক ভাবে হবে। তাকে তো পেনলেস ইনজেকশন দিয়ে মারার কথা ছিল। আর এই ট্র্যাজেডি লাইকাকে বিশ্বের সবচেয়ে দুঃখজনক এক হিরো বানিয়েছে। অনেকেই মনে করেন গবেষণাকে আরো এগিয়ে নিয়ে গেলে, এর জন্য এত তাড়াহুড়ো না করলে, আরো সময় দিলে লাইকাকে হয়তো এভাবে মরতে হতো না। লাইকার এই কাহিনী কি এরপর থেকে বিজ্ঞানকে আরো মানবিক হতে শিখিয়েছে?
নাকি খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়ার জন্য এখনো চলছে এরকম প্রতিযোগিতা? আর এর পেছনে আছে কি দুই দেশের রাজনীতি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। আর ভিডিওটি বাড়ির শিশুদের অবশ্যই দেখাবেন, যাতে তারা বিজ্ঞানের সঙ্গে মানবিক মূল্যবোধগুলিকেও অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।